সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো টেবিল টকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় সংখ্যালঘু ইস্যুতে ভারতের ভূমিকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাওয়া অ্যাসোসিয়েশনের সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক, তিনি রয়েছেন আমাদের সাথে। আর সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজি ভাই এবং হক ভাই। আপনাদের দুজনকেই এশিয়ান টেলিভিশনের স্টুডিওতে স্বাগত। আপনাকেও ধন্যবাদ, এশিয়ান টিভিকেও ধন্যবাদ। ধন্যবাদ সিরাজ, এবং এশিয়ান টিভিকেও ধন্যবাদ। দর্শক, আজকে পরিচয় পর্বের পর আমরা চলে যাচ্ছি আলোচনায়। আমরা প্রথমেই কর্নেল আব্দুল হকের কাছ থেকে শুনব। হক ভাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমরা বিভিন্ন সময় বাংলাদেশে বিশেষ করে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, এইরকম একটা অভিযোগ প্রায় সময় ভারতের পক্ষ থেকে তোলা হয়। বিশেষ করে বর্তমান উপদেষ্টা পরিষদ ক্ষমতা নেওয়ার পর, দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এই অভিযোগের মাত্রাটা বিশেষভাবে বেড়েছে। এর কারণ কি বলে মনে হয় আপনার কাছে? বিষয়টা কিভাবে দেখছেন আপনি? বিষয়টা আমি না, বিশ্বকে দেখতে হবে। আমি যেটা মনে করি, আর আপনার যে সেকেন্ড কথাটা যে এই সরকার ক্ষমতা আসার পরে অভিযোগের মাত্রা বেড়ে গেছে, সঠিক নয়। এই অভিযোগের মাত্রাটা বেশি ছিল ফ্যাসিস্ট আমলে। ফ্যাসিস্টের কেউ বলি 15 বছর, আমি বলি 17 বছর। এই ফ্যাসিস্টের সেই আমলে এমন কোনো দিন নাই যে তারা অভিযোগ উত্থাপন করে নাই। কেন করেছিল জানেন? দেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে বিশ্বে পরিচিত করাতে পারলে আওয়ামী ফ্যাসিস্টদের দীর্ঘস্থায়ী ক্ষমতা থাকতে পারবে তারা, এবং সেই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য ফ্যাসিস্ট সরকারকে, যেহেতু সেটা ছিল পাপেট সরকার, ইন্ডিয়ার নিয়োজিত একটা সরকার, বাংলাদেশকে করদ রাজ্যের চেয়েও নিম্ন লেভেলে কনসিডার করার কারণে তারা যে কাজটা করেছে, সেটা বিশ্ব তখন একটা পুরো ওয়ার এগেনস্ট টেররের যে একটা ছিল আপনার, সেটার কারণে মুসলমানদেরকে ইসলামী আদর্শের বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে একটা লেভেলিং করা হচ্ছিল, ইসলামোফোবিয়া। এবং ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় বসানোর অন্যতম কারণও ছিল সেটা, যাতে এই বাংলাদেশে প্রকৃত ইসলাম, আদর্শ ইসলাম, যেটা শান্তিপ্রিয় ইসলাম, একেবারে যে ইসলামে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, অশান্তি নাই, সেই রকম একটা রাষ্ট্র যাতে কায়েম হতে না পারে, সেজন্য ইন্ডিয়া পারপাসফুলি এই জিনিসটা করেছে। আপনার কি মনে আছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে এক মহিলার কি নাম জানি, মহিলাটার নাম হচ্ছে, যাই হোক, যে মহিলাই হোক, সে গিয়ে বলে যে একদম উই আর কিল্ড বাই মুসলিমস এভরিডে, দে আর হান্টিং আস লাইক দ্যাট। সেই কঠিন একটা সময়ে যখন মুসলমানদের এই দেশে নিজস্ব যাদেরকে আমরা মৌলবাদী মুসলমান বলি কিংবা ভালো মুসলমান বলি, যারা প্রতিনিয়ত হত্যার সম্মুখীন হচ্ছিল, গুম খুনের শিকার হচ্ছিল, এবং সেই সময় ছিল মহাযজ্ঞে হিন্দু সমাজ, মানে মাইনরিটি বলবো না আমি, আমাদেরই সমাজের অংশ, তারা ছিল মহাসুখে। তাদের একজন পিয়ন হলেও কোনো অফিসে, সেই 16 বছরের 17 বছরের, সে ছিল বড় বস অফ দ্যাট অফিস। সেই সময়ে এই জিনিসটা খুব প্রচণ্ডভাবে, কাগজি ভাই সাক্ষী, উনি তো একজন নামকরা সাংবাদিক, বাংলাদেশের একদম ফোরফ্রন্টের সাংবাদিক। উনি বলতে পারেন কি প্রত্যেক দিনই খালি বলা হচ্ছে মাইনরিটি অথবা হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, অথবা একটাও সত্য ছিল না। তার স্বামী কিন্তু আবার এন্টি করাপশনে চাকরি করতো, তার বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহী মামলা করেছিল? করা হয়নি, সে মনে হয় দেশেই আছে এখন। এরপরে দেখেন আপনি ডক্টর ইউনূস, দেখেন ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার জন্য ইন্ডিয়া হেন কোনো কাজ নাই, হেন কোনো হিনিয়াস পন্থা নাই যেটা সে গ্রহণ করে নাই। এবং শেষ পর্যন্ত এই যে হাজার হাজার লোককে হত্যা করা হচ্ছে দিনে দুপুরে, হেলিকপ্টার দিয়ে, স্নাইপার দিয়ে, ঘরে ঘরে ঢুকে, পায়ে গুলি করে, মাথায় গুলি করে, হাতে গুলি করে, ফ্যামিলির সামনে টেনে হিসড়ে ইয়াং ছেলেদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসছে, সেই সমস্ত ঘটনা তো আমাদের সামনে আছে। সেই সরকারকে আরো দীর্ঘস্থায়ী করার জন্য হাসিনাকে এসে তারা পরামর্শ দিল, আরো 5-6 হাজার লাশ ফেলে দিলে আপনাদের ক্ষমতা আরো 5 বছর স্থায়ী হয়ে যাবে। মাইন্ড ইউ, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আল্লাহর একটা মেহেরবানি হিসেবে ডক্টর ইউনূস এসছেন 5ই আগস্ট। ইট ইজ এ ব্লেসিং অফ আল্লাহ। ওই সময় যে ডক্টর ইউনূসের আবির্ভাব, যদি তিনি না থাকতেন তাহলে কি হতো একবার চিন্তা করে দেখেন। একই সাথে যদি সেনাবাহিনী হাসিনাকে ছেড়ে না দিত, মানে অর্থাৎ হাসিনার পক্ষ ত্যাগ না করত,
তাহলে কি হতো? তাহলে 5-6 হাজার কিলিং হতো। এবং ডক্টর ইউনূস আসলেন, আমি খবর ওইটা আপনারা সবাই জানেন। ইউনূস আসার পরে ইউনূসের মতো ব্যক্তিত্ব পৃথিবীতে কয়জন আছে? জি, আপনি বলেন। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। সেই ডক্টর ইউনূস এসে পুরো বাংলাদেশের ডাইমেনশন চেঞ্জ করার হাত দিলেন। ডাইমেনশনটা কি? এমন কোন সাইড নেই যেটা ওনার জ্ঞান নাই। আচ্ছা বলেন তো, ফার্স্ট অফ অল আমার কোশ্চেনের উত্তর দেন। ডক্টর ইউনূস কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা? এই অ্যাপয়েন্টমেন্টই তো আমার কাছে বিদঘুটে লাগে। কেমন উপদেষ্টা? কোনো কার্যকরিতা নেই এরকম, তাই না? সেই উপদেষ্টা পদটা কি তার জন্য খুব বড় একটা পদ? ইজ ইট দ্যাট? নট এট অল। হি ইজ হায়ার দ্যান দ্যাট। এর চেয়ে অনেক বেশি বড় উপরে। তাহলে কি হলো? ডক্টর ইউনূসের চেয়ে জ্ঞানী এই মুহূর্তে পৃথিবীতে রাষ্ট্রনায়ক অথবা সরকার প্রধান, আপনি যদি তাদের আইকিউ লেভেল চিন্তা করেন, তাদের দূরদৃষ্টিতে চিন্তা করেন, দেশপ্রেম চিন্তা করেন, কানেকশন চিন্তা করেন, কূটনীতি চিন্তা করেন, ডক্টর ইউনূসের সমপর্যায়ে একজনও পাবেন না। সেই লোকটা এই দেশে আমরা জোর করে বসিয়েছি। সে তো স্বেচ্ছায় আসে নাই, জোর করে বসানোর পরে ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। ইন্ডিয়া কল্পনা করতে পারে না ডক্টর ইউনূসকে বসাবেন। ডক্টর ইউনূসের যে ওয়ার্ল্ড কানেকশন, তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি শেষ করে দিচ্ছি আপনার কথা, আমি জানি আপনি হারিতে আছেন। এই ওয়ার্ল্ড কানেকশন ইউসিনের দেখেন তো কি ক্যারিশমা দেখাচ্ছে সে। ওয়ার্ল্ডে ট্রাম্পকে একটা চিঠি লিখলো, 30% ট্যারিফ, এরপরে আনা ছাড়া সব বন্ধ হয়ে গেল এই এক চিঠিতে। শুধু এখানেই যেখানে এই ট্যারিফ নিয়ে সারা বিশ্ব হিমশিম খাচ্ছে। আচ্ছা, হিমশিম খাচ্ছে। এবার ডক্টর ইউনূস লোকদেরকে ডাক দিলেন। কোত্থেকে সে রিসোর্স পার্সন নিয়ে আসলো? একটা ছেলেকে নিয়ে আসলো সিঙ্গাপুর থেকে, আশিক নামের ছেলেটাকে। সে এর সাথে ম্যাজিক দেখানো শুরু করলো। কয়েকদিনের মধ্যে সে সম্মেলন করলো, বিনিয়োগ সম্মেলনে। এই বিনিয়োগ সম্মেলন কত বিলিয়ন ডলারের হয়েছে দেখেছেন? দেখেন, এসে আবার 9টা, যেটা কি অঞ্চল বলে, বাণিজ্যিক অঞ্চল, কি একটা 9টাই বন্ধ করলো। এই ইপিজেড বন্ধ করে দিল, যেগুলো হাসিনা পারপাসফুলি করেছে। যদিও একটা দাবি হলো মিরেশ্বরে ওটা বন্ধ করলো না কেন, আমার মনে হয় সেটাও চিরে বন্ধ করবে। আপনি দেখেন আইন শৃঙ্খলা, আজকে পুলিশ যেখানে নাই বললেই চলে, পুলিশ রিঅর্গানাইজ হচ্ছে, সেই সময় সেনাবাহিনী নেমে আছে। এখনো দেখেন আপনি রাস্তাঘাটে সেনাবাহিনী কত সুন্দর তারা টহল দিচ্ছে। একটা 18 কোটির দেশে আপনার তো কাগজি ভাই এটা বলবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। এখন ঘরের ভিতরে কি হয়েছে সেটা তো আর পুলিশ আর্মি জানবে না, কিন্তু বাইরের রাস্তাঘাটে একটা মহিলা তো নিরাপদের জায়গায় যাচ্ছে, তো গুম হচ্ছে না, খুন হচ্ছে না, কিছুই না। আমি এখন আসি আপনার প্রশ্নের উত্তর। এই ডক্টর ইউনূসকে যাতে দীর্ঘায়িত করা না যায়, ডক্টর ইউনূস যদি মনে করেন একটা লং টাইমে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে? আপনি চিন্তা করতে পারছেন? তার যে ক্যারিসমেটিক লিডারশিপ দিয়ে বাংলাদেশ উইল প্রসপার ইন দ্য ওয়ার্ল্ড। এবং সুপার পাওয়ার, আপনি বলবেন কিসের সুপার পাওয়ার? আমাদের যুদ্ধবিদ্যায় সুপার পাওয়ার নট বাই দ্য ওয়েপনারি, সুপার পাওয়ার বাই দ্য ব্রিলিয়ান্স, বুদ্ধিমত্তা দিয়ে, তা আপনার ব্যবহার দিয়ে, আপনার কানেকশন দিয়ে, অর্থনীতি দিয়ে সুপার পাওয়ার হয়ে যাবে। এবং যে হয়তো আপনি তাকে বলতে পারেন যে তার উপদেষ্টা পরিষদে যথাযথভাবে ওই রকম লোক নাই, উনি তো আর সেই বুঝতে পারেন না কে কিরকম দেশ পাইছে, ওনাদেরকে বানাইছে। আস্তে আস্তে ওনাকে টাইম দেন রে ভাই। আপনি 17 বছর অপেক্ষা করছেন আর আপনি 17 মাস দিতে চান না, এটি কি করে হয় কাগজে ভাই? আমার মাথায় আসে না। আমি কিন্তু কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলছি না। একটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়া যে জিনিসটা বাংলাদেশকে উপদেশ দিবে, সেই জিনিসটা বাংলাদেশের বিরুদ্ধে। এবং ইন্ডিয়ার যেই কথা সমর্থন করবে কোনো পলিটিক্যাল পার্টি, ধরে নেবেন সেই পলিটিক্যাল পার্টি বাংলাদেশ বিরোধী, বাংলাদেশ ইন্টারেস্ট বিরোধী তারা কাজ করছে। আমি কি বুঝতে পারছি? এটা হলো কার্ডিনাল পয়েন্ট। এই কার্ডিনাল পয়েন্টের পরে আপনাকে আমি বাকি যদি কোনো প্রশ্ন থাকে আমাদের, আমি নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। অনেক ধন্যবাদ কর্নেল আব্দুল হক আপনাকে। কাগজি ভাই, আপনার কাছে একই বিষয়ে একটু জানতে চাই, সাথে সাথে এটাও বলতে চাই আমরা যে এটা একদম পরিষ্কার যে ভারতেই বিশ্বের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এই পর্যন্ত ইতিহাসে, বিশ্বের ইতিহাসে। অথচ তারা কথায় কথায় বাংলাদেশের দিকে আঙুল তোলে সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাপারে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে যে নির্যাতন হচ্ছে এই সমস্ত ব্যাপারে। ইদানিং এটা ভারতীয় মিডিয়ায়, সেটা মেইন স্ট্রিমের মিডিয়াতে বা সামাজিক যোগাযোগের মাধ্যম যে সমস্ত মিডিয়া বা ইউটিউব চ্যানেল এই সমস্ত জায়গায় হচ্ছে, তো এই যেটাকে একেবারেই গ্রহণযোগ্য বলে মনে হয় না। অথচ বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এই রকম ঘটনা ঘটছে না, বারবার ক্লিয়ারিফাই করা হচ্ছে অনেক, তারপরে এগুলো ঘটছে। আপনি কি বলবেন?
কেন আপনার এই প্রশ্নের উত্তরে প্রথমে বলতে হয় এখন ঠিক এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। জি, এই নরেন্দ্র মোদীর কিন্তু আমেরিকাতে ভিসা বাতিল করা হয়েছিল শুধুমাত্র সাম্প্রদায়িক দাঙ্গার কারণে। মুসলমানদের হত্যা করে গুজরাট দাঙ্গা। এবার গুজরাটের দাঙ্গায় আসেন। গুজরাট 2002 সালে যে দাঙ্গাটা হয়েছিল, আপনি পৃথিবীতে একটা জায়গা দেখান তো একজন ল মেকার, লোকসভা সদস্য এহসান জাফরি, তাকে তার বাড়িতে আটকায় ফেলে তাকে হত্যা করা হলো, তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবং এই এহসান জাফরি তখন তো যে প্রধানমন্ত্রীর কাছে টেলিফোন করছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে টেলিফোন করছে, বলছে যে আমার বাড়িটা আক্রান্ত হয়েছে এবং এখানে বিজেপির লোকজন আমাকে আক্রান্ত করেছে এবং বাড়িটা আগুন জ্বালিয়ে দিয়েছে। তো ওইখানেও তো কংগ্রেসের অনেক নেতাকর্মী ছিল। এহসান জাফরি এই যে কংগ্রেসের লোকসভা সদস্য ছিলেন, তো তারাও আসতে পারছে না। এবং যখনই তারা বের হচ্ছে, এই বিজেপির যারা মানে গেরুয়া রঙের পোশাক পরে তাদের উপরে হামলা করছে। এবং ওইখানে ওই গুজরাটে একটা জায়গা ছিল সরকারি যে আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকায় বেশিরভাগ ছিল তখন একটু মুসলমান। এবং এই বাড়ি ঘরগুলো তারা টার্গেট করে সেই সমস্ত জায়গায় যে হামলা করলো এবং আগুন জ্বালিয়ে দিল। নারীদের উপরে তারা গ্যাংরেপ যেটা বলে সেই পর্যন্ত করলো। গর্ভবতী নারীদেরকেও পর্যন্ত তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে তারা লিখে পড়লো। এবং এইভাবে সেই জায়গায় বিবিসি তারপর বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছিল যে 2 থেকে 2.5 হাজার লোককে তখন একবারেই হত্যা করা হলো। এবং চলন্ত ট্রেনে পর্যন্ত তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল। তো এর চেয়েও বিভৎস ঘটনা আর কি হতে পারে? তারপরে দেখেন আপনি যখন বাবরি মসজিদ পুড়িয়ে দিল, বাবরি মসজিদ ভেঙে দিল বিগত শতকের 90-এর দশকে, 91-92 দিকে, তখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে কিভাবে যে আতঙ্ক সৃষ্টি করা হলো। তখন এই যে লালকৃষ্ণ আদবানি, এলকে আদবানিকে পথে আটকানোর জন্য কতভাবে চেষ্টা করা হয়েছিল, তাও আটকানো যায়নি। শুধুমাত্র ওইটা বাবরের নামে যে মসজিদটা থাকার কারণে বাবরি মসজিদ ভাঙতে হবে এবং ওর নিচে ওর তলদেশে রাম মন্দির আছে এইটা খুঁজে বের করতে হবে। এবং তাদের এখন কাজই হয়েছে যেখানে যেখানে মসজিদ আছে সব মসজিদ যেন এখন মনে হচ্ছে হয় কোনো শিব মন্দির, না হলে বাবরি মসজিদ কি বলে কোনো না কোনো মন্দিরের নামেই তারা আবিষ্কার করেছে, তার উপরে মসজিদ হয়ে গেছে। এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এরপরে দেখেন আপনার যে ওয়াকফটা হলো, এই যে ওয়াকফ যেটা, তারপরে আইনটা, তারপরে এটা তো হাইকোর্টে যে তারা আটকায় দিচ্ছে। চিফ জাস্টিস একটা কথা বলেছেন, এই ওয়াকফতে দেখেন যে কমিটিটা হবে সেই কমিটির মধ্যে হিন্দু থাকবে, বেশ কয়েকজন মুসলমান থাকবে। তখন চিফ জাস্টিস একটা প্রশ্ন করেছেন, আপনাদের মন্দির কমিটিতে কি মুসলমানকে রাখা হয়? এই যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নগুলো জবাব কিন্তু তারা নিজেরাও দিতে পারছে না। দেখা গেল যে চিফ জাস্টিস তো ডেফিনেটলি একজন হিন্দু। হ্যাঁ, অবশ্যই হিন্দু। তাহলে একজন মানুষের অধিকার, আপনি অধিকারকে যখন কাটেল করবেন সেই সময় তো কমিশনগুলো তৈরি হয়ে যায়, অসন্তোষগুলো দেখা দেয়। আর এই পুরা সময় ধরে আপনি খেয়াল করেন যে কিভাবে হিন্দুরা বা আমি এই গেরুয়া রঙের পোশাক পরে মুসলমানদের উপরে অত্যাচার করা হয়। তারপর মসজিদ মাদ্রাসাগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, মানে ভারতে একজন মুসলমান তার ফ্রিজে যদি মাংস রাখে, গরুর গোশত কখন আপনি তো জানার আগেই তো আপনাকে কতল করা হয়ে যাচ্ছে। ওই মাংসটা গরুর গোশত না খাসির না শুকরের মাংস, আপনি কোনোটাই তো বুঝতে পারছেন না। না বুঝেই আগে ওর কাছে মাংস আছে, এই অপরাধেই তাকে আপনি হত্যা করে ফেলছেন, কোনো রকম বাজ বিচার নেই। তো এই ধরনের ঘটনা যে দেশটা করে এবং যে দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাটা হলো এরকম এবং রাষ্ট্রীয়ভাবেও তারা এই কাজগুলোকে স্বীকৃতি দেয়, সেই দেশকে অন্য কোনো জায়গায় আঙুল তুলতে পারে? আপনি 5ই আগস্টের পরে আপনি হিসাব করেন, 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3 দিন তো কোনো সরকার ছিল না বাংলাদেশে। কোনো জায়গায় মানে আপনি খেয়াল করেছেন এই যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যে সমস্ত ছাত্র জনতা, তারা মন্দির পাহারা দিয়েছে, তারা হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছে। এরা পাহারা দিয়েছে এই কারণে এইটাকে ইস্যু করবে ভারত, এটা জানার পরে এই পাহারাগুলো দিয়েছে। এবং কিছু হিন্দু বাড়িতে হামলা হয়েছে, সেই হিন্দু বাড়িগুলো কিন্তু আপনি হিন্দুর কারণে হিন্দু হিসেবে নয়, সে হচ্ছে পলিটিক্যাল লিডার হিসাবে। আপনি সাধনচন্দ্র বাড়িতে যদি হামলা হয়, আপনি কি ওটাকে বলবেন যে হিন্দুর বাড়িতে হামলা হয়েছে? উনি তো একজন আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রী।
আচ্ছা, এইভাবে আপনি যতজনকেই বিশ্বজিতের কথা বলেন, যে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে হামলা হয়েছে, হিন্দু হিসাবে তো হয়নি, হয়েছে রাজনৈতিক কর্মী হিসাবে। তো এইরকম রাজনৈতিক নেতা হিসাবে তো অনেক মুসলমানের বাড়িতে হামলা হয়েছে, কই সেদিকে তো আপনারা আঙুল তোলেন না। এরপরে দেখেন এই যে এই 3 দিনের কথা বললাম, যে কোথাও যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই, সেইটা কিন্তু এই নিয়ন্ত্রণের জন্য একজন অন্তত কল দিয়েছিলেন যে আপনারা আর কিছু না হোক, সারা দেশের অন্তত শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাই ভলান্টিয়ারলি আপনারা নেমে পড়েন, এবং তাই হয়েছিল। এবং এই কলটাই ছিল মূলত বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডন থেকে কিন্তু এই কলটা দিয়েছিলেন। তো এই কল দেওয়ার কারণেই এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা বড় স্টেক হোল্ডার, তারা যখন তাদের নেতাকর্মীকে মাঠে নামাই দিল, সেই মানে বিশাল একটা আশঙ্কা থেকে কিন্তু বাংলাদেশের মানুষ বেঁচে গেছে। আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু একটা আশঙ্কার কথা বলেছিলেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিবে সেই দিন যে অরাজকতা সৃষ্টি হবে, তাতে আওয়ামী লীগের মানে 5 থেকে 10 লাখ লোক, 10 থেকে 15 লক্ষ নেতাকর্মীকে হত্যা করা হবে। সেটা একটা আশঙ্কা, সেই আশঙ্কা মানে কগনিজেন্সে নিয়েই কিন্তু তারেক রহমান এই আহ্বানটা জানিয়েছিল যে যেন সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই যার যার অবস্থানে থাকে, সেই অবস্থানটা কিন্তু করেছিলেন। এরপর আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশের যে বর্তমান গভর্নমেন্ট, একটা স্থিতিশীল গভর্নমেন্ট হতো তো আপনি বলতে পারেন। কাগজ ভাই আমি একটু বলি, আমরা আমাদের সময় হচ্ছে বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আলোচনা আরো, এখানে আমার একটু অসমাপ্ত থেকে গেল। জি, আমি আপনাকে কথা বলার সুযোগ দেব। দর্শক, কাগজ ভাই আপনি বলছিলেন এবং আপনার আলোচনা শেষ মানে অসমাপ্ত ছিল, আপনি যদি আলোচনাটা সমাপ্ত করেন। যখন বর্তমান ইউনূস সরকার তার বাহিনী নিয়ে একটা স্থিতিশীল সরকার চালু মানে বজায় রাখছিলেন, ঠিক সেই মুহূর্তে তাকে অস্থিতিশীল করার জন্য ভারত থেকে বারবার কিন্তু একটা সংখ্যালঘু কার্ড এখানে বানানোর চেষ্টা করেছে বিভিন্ন সময়। আপনি খেয়াল করেন, চিন্ময় প্রভু একজন, তাকে দিয়েই প্রথম কাজটা করা হয়েছে যে এখানে একেবারে সংখ্যালঘুদের উপরে এমন অত্যাচার করা হচ্ছে, তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। আপনার মনে থাকার কথা, মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেইটা দেখানো হলো যে লিটন দাসের বাড়িতে, মানে কোন জায়গা থেকে কোথায় নিয়ে গেছে। তারপরে যেহেতু হিন্দু, ওই যে এই কার্ডটা খেলার চেষ্টা করেছে। তো এই সমস্ত বিষয়গুলো ইস্যু করার পরে এই ইস্কনের বাহিনী তারা মাঠে নামাই দিল এবং এর নেতৃত্বে দিয়ে দিল হচ্ছে চিন্ময় প্রভুকে। আচ্ছা, এই চিন্ময় প্রভুর সাথে আমারও নিজেরও কিন্তু বেশ কয়েক দফা কথা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি কোন কোন জায়গায় এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে, তাদের বাড়িঘরে হামলা হয়েছে, আপনি এটা বলেন, তাহলে হবে কি মানে একটা বিশ্বাসযোগ্যতা পরিষ্কার হোক। তো ওই সে ঘুরে ফিরে বলতে চায় যে আমরা তো আসলে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করছি না। তা আমি বলছি যে আপনি যে কাজটাই করছেন, এই কাজটা তো সারা পৃথিবীতে দেখানো হচ্ছে যে হিন্দুরা যখন মাঠে নেমেছে তাদের উপরে হামলার প্রতিবাদে তারা নামছে, এবং এই সরকারকেই কিন্তু আপনি অস্থিতিশীল করে তুলছেন। তাই এই ঘটনাগুলো যদি করেন, তাহলে আপনার উপরে তো স্বাভাবিকভাবেই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। এটা দেখা গেল কয়েকদিন পরে যখন ওই রংপুর থেকে আবার চট্টগ্রামে আসার চেষ্টা করছে। আপনার খেয়াল থাকার কথা, চট্টগ্রামে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, এটা কি ঘটাতে পারে? বাংলাদেশের জাতীয় পতাকার উপরে মানে বিছিয়ে তারা উপরে বসে পড়ছে, তারপরে মূর্তির উপরে তারা ওইটাকে দেখাচ্ছে, সেই উপরে তার উপরে গেরুয়া রঙের একটা পতাকা তুলে দিয়ে আসছে। তো এটা একেবারে সরাসরি রাষ্ট্রদ্রোহ, অপরাধ, রাষ্ট্রবিরোধী কাজ। এগুলো করেও কিন্তু পার পেয়ে যাচ্ছে। তারপরও ইন্ডিয়া থেকে বলা হবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে। এটা একটা এই কার্ড তারা চিরকাল ব্যবহার করে আসছে। জি জি, অনেক ধন্যবাদ কাগজ ভাই, আপনি চমৎকার বলেছেন। কর্নেল আব্দুল হক, আমরা এই আলোচনার ধারাবাহিকতা আমি আর একটা বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে যে দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশচন্দ্র রায় নামে একজন ভদ্রলোকের মৃত্যু হয়েছে। এইটা নিয়ে নানামুখী খবর পাওয়া যাচ্ছে, তবে আমি আজকে বাংলাদেশের পত্রপত্রিকা গণমাধ্যম ঘেঁটে যা পেলাম, তার মৃত্যুটা সাধারণ মৃত্যুই হয়েছে, এটা মোটামুটি পরিষ্কার, এবং পুলিশের হাল সুরত রিপোর্টও অলরেডি চলে এসেছে তাতে। মানে তাকে অথচ বাংলাদেশের ডেইলি স্টার এবং প্রথম আলো এরা তাকে পিটিয়ে মারার হত্যাকাণ্ডের খবর বলে চালিয়ে দিয়েছে, এবং এটা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে।
আর বাংলাদেশের প্রেস সেক্রেটারির পক্ষ থেকে বলা হয়েছে যে এই ঘটনাটা ঠিক না, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রশ্ন হচ্ছে, এই যে আমাদের দেশি মিডিয়া, ভারতের মিডিয়া না হয় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলল, আমাদের দেশি মিডিয়া করছে কেন? কিভাবে বুঝলেন যে আমাদের দেশের মিডিয়া? আমাদের দেশে ডেইলি স্টার, প্রথম আলো কি আমাদের দেশের মিডিয়া না? কথা শুনেন, জি, আমাদের দেশের ঠিকানা থাকলে কি আমাদের দেশের মিডিয়া হয়? চিন্ময় কি আমাদের দেশের নাগরিক না? আপনার যারা এই অরাজকতা তৈরি করতেছে আমাদের দেশের নাগরিক নয় তারা? দেখেন, এখানে দুঃখের বিষয়, ইন্ডিয়াতে যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে প্রতিদিন মুসলমানদেরকে, নারী পুরুষ শিশু, কালকে একটা ছোট্ট ভিডিও দেখলাম, ছোট্ট একটা বাচ্চা মেয়েকে হাতে ধরে বাবা যাচ্ছে হাঁটতেছে, এই বাচ্চা মেয়েটার সামনে এই মুসলমান লোকটাকে কিভাবে লাথি, উষ্টা, কিল, ঘুষি সম্মিলিতভাবে মারতেছে, আর বাচ্চাটা চিৎকার করে কাঁদতেছে। আপনি এই সিনটা একটু মাথায় নিয়ে একটু চিন্তা করে দেখেন তো, কি মানে কি ধরনের নিষ্ঠুরতা। আপনি বলতেছেন বাংলাদেশের মিডিয়া, আমি তো প্রথম আলো, ডেইলি স্টারকে বাংলাদেশের মিডিয়া বলি না। আমি যদি সেটা প্রমাণ চান, আমি হাজার প্রমাণ দেখাতে পারবো। এই দুইটা মিডিয়া বিগত 15-16 বছরে হাসিনার রেজিমের সময় পুরো জঙ্গি নাটক সাজিয়ে মিলিটারির উপর আক্রমণ করেছে। আমাদের এক জেনারেলকে যে জঙ্গি বানায় দিল, ক্যান ইউ রিমেম্বার? এই জেনারেল ইতেশাম, জেনারেল ইতেশামকে জঙ্গি বানিয়ে দিল। এত একটা ভালো মানুষ কেন করেছে জানেন? তারা দেখাতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীও জঙ্গিদের দ্বারা জড়িত, এবং দে আর সাকসেসফুল। প্রথম আলো সাকসেসফুল সেখানে। হাসিনা তো এগুলো জানতো যে আর একজনরাই বাইরে যদি আমার আরো 1 বছর ক্ষমতা বাড়ানো যায়, একজন জেনারেল কিছু যায় আসে না, আর বাংলাদেশ আর্মি যদি না থাকে আমারই বা কি যায় আসে, এই ধরনের মেন্টালিটি নিয়ে তাকে বসানো হয়েছিল। সেই ইন্ডিয়ার আপনি বলতেছেন আমাদের দেশীয় মিডিয়া, আমার তো মনে হয় ডক্টর ইউনূসের ধৈর্য এত কোত্থেকে দিছে আল্লাহ? এই দুইটাকে তো অনেক আগে ক্ষমতায় বসার সাথে সাথে দুইটাকে ডিসব্যান্ড করা উচিত ছিল। তারা দুইজনই, আমি বলি দুইটা লোক, এই যে মতিউর রহমান আরেকটা কি মাহফুজ, এদের এই পত্রিকায় তো তাদের ঘরনার লোক ছাড়া কেউ চাকরি করতে পারে না। আপনি দেখাইতে পারবেন তাদের ঘরনা একজন নামাজ পড়া দাড়িওয়ালা লোক আছে, একজনও পাবেন না। তারা অসংখ্য মানুষকে, নিরীহ একদম একেবারে নিষ্পাপ মানুষকে তারা জঙ্গি বানিয়ে হত্যা করার সেই প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমাদের আর্মিতে একটা কথা বলি, অ্যাপ্রিসিয়েটিং দ্য সিচুয়েশন, আর এটার বিপরীত হলে সিচুয়েটিং দ্য অ্যাপ্রিসিয়েশন। আপনার ইন্ডিয়া, এইখানে ইন্ডিয়ার মিডিয়া এবং ইন্ডিয়া বাংলাদেশে খবর তৈরি করে, খবর প্রচার করে না, খবর তৈরি করে। ধরেন কথার কথা, একটা ছেলেকে চুরি করছে একটা, আর স্বাভাবিকভাবে একটা বাজারে চুরি করছে, তাকে মারতেছে, এটাকে ছবি তুলে ছায়াছবি তৈরি করে বলবে যে একটা হিন্দু ছেলেকে এই নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে পিড়াচ্ছে, এই প্রথম আলো বলবে। তারা দেখেন, একটা খবর আপনি পাবেন না এই দুইটা পত্রিকা আজ পর্যন্ত দেশের পক্ষে একটা কথা বলেছে। এইগুলো হলো জাত শত্রু, বিশেষ করে ছাত্র ইউনিয়ন যারা করেছে 50-এর দশকে, 60-এর দশকে, এইগুলো তৈরি করেছে ইন্ডিয়া এই দেশকে ধ্বংস করার জন্য। ট্যালেন্ট হান্টিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ট্যালেন্ট হান্টিং করে বড় বড় নেতাদের ছেলে মেয়েকে তারা মোটিভেট করে নাস্তিক বানিয়েছে এবং দেশ বিরোধী বানিয়েছে, ইসলাম বিরোধী বানিয়েছে, মিলিটারি বিরোধী বানিয়েছে। সেই সমস্ত লোকগুলোকে আজকে এই সমস্ত পত্রিকা তারা এমপ্লয় করেছে। এটা কাগজি ভাই আরো গবেষণা করলে আরো ভালো পাবেন। দেখেন, আজকে ইন্ডিয়া কিন্তু একা নয়, ইন্ডিয়ার সাথে ইসরায়েল নামক টেররিস্ট কান্ট্রি দুইটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিন্দুত্ববাদ এবং জাইনিজম, জাইনিস্টরা বলে সারা বিশ্ব আমাদের, আমরা শ্রেষ্ঠ জাতি ছিলাম, সেই জন্য সারা বিশ্ব আমাদের, আর বাকি সব চাকর বাকর এই নিম্ন শ্রেণীর। ঠিক একইভাবে হিন্দুত্ববাদ মানে কি ব্রাহ্মণ্যবাদ। আজকে মুসলমানদের কারণে হিন্দুত্ববাদের আসল রূপটা প্রকাশিত হয় নাই ইন্ডিয়ার মধ্যে। যদি ইন্ডিয়াতে মুসলমান না থাকতো, নমশূদ্র কায়স্থ একটা থাকতো না, মাইরে ফেলতো এই ব্রাহ্মণরা। তাদেরকে তো মানুষ বলেই গণ্য করে না। একজন নমশূদ্র যদি একজন ব্রাহ্মণের, দেখেন আজকে প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রেসিডেন্ট কিন্তু নমশূদ্র নিম্ন জাতের। ইন্ডিয়ার পার্লামেন্টে অখন ভারতের মোরাল উদ্বোধন করবে, এটা কিন্তু প্রেসিডেন্ট করে সাধারণত, পার্লামেন্টের যাই হোক এটা প্রেসিডেন্ট করে। উনি নিম্ন জাতের বলে তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয় নাই। প্রধান অতিথি হওয়া তো দূরেরই কথা, আমন্ত্রণ না জানিয়ে 40 জন ল্যাংটা সাধু দিয়ে, ল্যাংটা বললে কি লজ্জা লাগে আপনার? ওরা তো ল্যাংটাই। আপনি দেখবেন পুরা বুড়া গুলো পুরা উলঙ্গ, মহিলারা আবার দুই পাশে আবার কি আনন্দের সাথে পারে তো তাদেরকে জড়িয়ে ধরে। এটা
আমি কোনো ধর্মকে আমি অবজ্ঞা করছি না, একটা অশ্লীলতা এই বুড়া বুড়া হিন্দু সাধুদেরকে দিয়ে উনি অখণ্ড ভারতের মুরাল উদ্বোধন করলেন। ওই অখণ্ড ভারতের এই মুরাল উদ্বোধনের সাথে কিন্তু সমস্ত চাবিকাঠিগুলো জড়িত। আপনাকে মাইন্ড ইউ বুঝাতে চাচ্ছে যে তোমরা কেউ না, তোমরা বহিরাগত। আবার আমার কষ্ট লাগে আমাদের সেই পূর্বপুরুষদের বিরুদ্ধে, এই যে তারা একটা বিক্ষিপ্ত ছোট ছোট রাজ্য, একটা দ্বীপ টিপ নিয়ে যে হাজার হাজার দেশ নিয়ে একটা ইন্ডিয়া ছিল, তাই নয় কি? এই মুসলমানরা এসে পুরো ভারতবর্ষকে এবং তারা শান্তির বাণী নিয়ে আসলো। তারা শান্তি দিয়ে, ভালোবাসা দিয়ে পুরো মানুষকে, অসভ্য জাতিকে সভ্য করলো। যেখানে কোনো শিক্ষার আলো ছিল না সেখানে ছিল বর্বরতা, যেখানে কোনো সায়েন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না, কোনো উন্নত চিন্তা ছিল না, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা ছিল না, মুসলমানরা এসে আজকেও দেখেন সে আগ্রার তাজমহল সাক্ষী। এবং সেই শিক্ষা ব্যবস্থা সর্বত্র আজকে এখনো মুসলমানদের সেই প্রভাবটা এখন ধরে রাখছে। তারা একবারও সেই কৃতজ্ঞতা স্বীকার না করে তারা বর্বরতা চালু করার জন্য এবং পৃথিবীর মানুষকে টেরোরাইজ করে তারা ওই ব্রাহ্মণ্যবাদ কায়েম করার জন্য তারা এই পাক ভারত উপমহাদেশে কৌটিল্যের অর্থশাস্ত্রের অনুযায়ী আর একদিক দিয়ে জায়নিষ্ঠা করতেছে। ইসরায়েল প্যালেস্টাইনে যা করছে তার চেয়ে কোনো অংশে ইন্ডিয়ার ভিতরে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে না, কোনো অংশে কম নয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমান জাতি ঘুমন্ত। আল্লাহ এত রিসোর্সেস দিয়েছে তাদেরকে। পৃথিবীতে যদি সমস্ত ধন ভাণ্ডার আপনি একত্রিত করেন, মুসলমানদের ধন ভাণ্ডার সর্বোচ্চ পর্যায়ে। আই টেল ইউ মাই ডিয়ার, সৌদি আরব বলবেন, কাতার বলেন, কুয়েত বলেন, ছোট্ট কুয়েত রাষ্ট্র, তাদের মুদ্রামান হলো আমাদের 150 টাকা, আর তাদের 350 টাকা, তাদের হলো 1 টাকা। এই যে আল্লাহ তাদেরকে সম্পদগুলো দিয়েছে, তারা কতটুকুই বা তাদের জাতির জন্য খরচ করছে না। ওয়াইসি নামে একটা সংগঠন করে গিয়েছিলেন কোন এক সময়, সে ওয়াইসি নন ফাংশনাল। আপনি দেখেন এই ছোট ছোট রাষ্ট্রগুলো তাদের যে রিসোর্স, পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন, পাকিস্তান যাতে প্রোগ্রেস না করতে পারে, পাকিস্তানের মাথা মোটা মিলিটারি এখনো বুঝে নাই যেই দেশের আপনার নিউক্লিয়ার ওয়েপন আছে সায়েন্টিফিক্যালি কতটুকু উন্নত হলে সেই ডেভেলপ হলে এটা হতে পারে, কিন্তু তাদেরকে উঠতে দিবে না। কবে যে তাদের নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করে সেটা অপেক্ষা। ইরান যাতে না হইতে পারে সেটার জন্য। কিন্তু আজকে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকতো, এই যে আজকে আপনি ছোটখাটো ঘটনা বলতেছেন, এই যে একটা লোককে নর্মাল মৃত্যু হয়েছে, আমি জানি না যে কোনো জায়গায় একটা হিন্দু মারা গেলে এখন দোয়া করতে হবে যাতে সে মারা না যায়। কোনো জায়গায় কোনো যদি হিন্দু না মরতে পারে, একটা এইভাবে চাবি দিয়ে দেন যাতে সে কোনোভাবে তার মৃত্যুর সময় হলেও সে না মারতে পারে। তাকে আটকে রাখতে হবে মৃত্যু। আল্লাহকে বলতে হবে, আল্লাহ তারে মাইরো না, তাকে মৃত্যু দিও না, তাকে লক্ষ বছর বাঁচিয়ে রাখো, তারপরে বাংলাদেশকে তুমি বাঁচাও। কেননা নর্মাল ডেথ হলেও যখন তাকে বলা হয় যে, এখন মনে করেন হসপিটালে মারা গেল, বললো ডাক্তাররা, তারা ও মুসলমান ডাক্তার ছিল, মনে করেন কোনো ডাক্তার দাঁড়িয়ে আছে, আর তো কথা নাই, বলো এই ডাক্তার মেরে ফেলছে তাকে। এই যে একটা সিচুয়েশন তৈরি করেছে ইন্ডিয়া এবং দুইটা ওই কুৎসিত পত্রিকা, এই সিচুয়েশনগুলো তারা তৈরি করে। এবং তাদের আপনি দেখবেন এই যে কত নাঙ্গল বন্ধ, আমার বয়সে এত দেখি নাই, এইবার নাঙ্গল বন্ধে যেভাবে তারা পুরো এই নদী, শীতলক্ষা নদী ভরে গেছে। আপনি খেয়াল করছেন কিনা কাগজি ভাই, পূর্ণ স্নানে আপনি দেখেন। এবং বৌদ্ধ বিহারের যে কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান পর্যন্ত গেছেন, প্রধান উপদেষ্টা গেছেন, সেনাপ্রধান গেছেন। মাই গড, প্রত্যেকে যেমন আল্লাহর দুনিয়া, সব এখানে দুনিয়ার মানুষ ভরে গেছে। এরকম করে উৎসব কিন্তু কখনো হয় নাই। এগুলো কিন্তু আমি যদি বলি যেটা আমরা মহানুভবতা আছে বলে, এগুলো তো সাম্প্রদায়িক সম্প্রীতির একদম পরিষ্কার নজির। ইন্ডিয়াতে কি আপনি এইভাবে করতে পারবেন? মুসলমানদের করতে দিবে না, বুদ্ধদেরকে করতে দিবে, খ্রিস্টানদেরকে করতে দিবে। কিন্তু আজকে মানুষের বিবেক বন্ধ করে দিয়েছে, একদম বিবেক। শয়তান এমন ভাবে আসর করছে মানুষের ভিতরে, ভূতে ধরা মুসলমান হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ কর্নেল আব্দুল হক, আপনার কাছ থেকে অনেক মূল্যবান বক্তব্য আমরা পেলাম। আমি মনে করি যে আমাদের দর্শকদের জন্য বক্তব্য যথেষ্ট সমাদৃত হবে আমাদের দর্শকদের কাছে। এ পর্যায়ে আমরা আলোচনা শুনবো আমিরুল ইসলাম কাগজি ভাই আপনার কাছ থেকে। আপনার কাছে দুটো বিষয় একটু জানতে চাই। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে মনে হয় 10-11 মিনিট আমরা আলোচনা করার সুযোগ পাবো। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই সেটা এই যে ভারতের মিডিয়ার বিরুদ্ধে যেখানে আমাদের শক্ত অবস্থান নেওয়ার কথা, সেখানে
এই যে যে দুটো পত্রিকার কথা বলা হলো, ডেইলি স্টার এবং প্রথম আলো, তাদের বা এরকম আরও কিছু কিছু মিডিয়ার ভূমিকা যথেষ্ট দুর্বল বাংলাদেশের পক্ষে, কেন এই দৈন্যদশা, কেন এটা? আচ্ছা, আপনি এই দুইটা পত্রিকাকে শুধু এখন এই মুহূর্তে বললেন এই কারণে যে দিনাজপুরে বিরলের এই ঘটনা যে ভবেশ চন্দ্র তারা মৃত্যুর জড়িত, কারণে, জি। তো আমাদের আরও কিন্তু আছে ভারতীয় গুণগান গাওয়ার মতো পত্রিকা এখনো আছে, সব চুপচাপ আছে। যখন মানে সময় সুযোগ হবে চেহারাটা দেখতে তাদের পাবেন, মতো বুঝতে পারবেন, পরিবেশ তাদের হবে। মতো পরিবেশ হবে। এখন হয়তো ডেইলি স্টার, প্রথম আলো এই ঘটনাটা ঘটিয়েছে, ঘটানোর পরে আপনি এইটাকেই হুবহু কোট করে আপনি আজকেও পত্রিকা যদি দেখেন, আনন্দবাজার পত্রিকা আছে, তারপর ওইখানে কিছু ইউটিউব আছে, ওই যে আজ তাক, তারপরে এই সমস্ত নিউজ এই যে মিডিয়াগুলো, যে দেখেন মানে কিভাবে যে ভবেশ চন্দ্রকে তারা এসে রীতিমতো দেখছে, মনে হয় ভবেশকে এমনভাবে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, সেই কথাগুলো ওদের ওই পত্রিকাগুলোতে আছে, আপনি জি। সার্চ দিলে বের করতে পারবেন। তাহলে আমরা ক্লুটা ধরাই দিচ্ছি, আমরা সামান্য একটু ধরাই দিলাম, আমাদের বাকিটা কথা- ওরা বলছে, বাকিটা করছে। ওদের যা বলার মতো ওরা বলে যাচ্ছে। তাই আমাদের দায়িত্ববোধটা কোথায়? আমরা তো এই দেশের নাগরিক, এবং দিন শেষে আমরাও একই জায়গায়, যে জায়গায় বসবাস করি, আমরা বাংলাদেশের এই ভূখণ্ডেই বসবাস করব। আমাদেরকে কিন্তু কোনো অবস্থাতে ভারত আমাদের বন্ধু না, আমাদের মানে শত্রু আমরা ভাবতে চাই না। তার কারণ আমাদের একটা প্রতিবেশী, একটা বড় দেশ, অনেক কিছুই চেঞ্জ করা যায়, কিন্তু আপনি প্রতিবেশীকে প্রতিবেশী কোনো করা অবস্থাতে যায়। চেঞ্জ করতে পারবেন না। তাহলে তার সঙ্গে আমাদের এটা মিলেমিশে থাকতে হবে। দেখেন আমাদের এই বিশাল সীমানা, তারা কাঁটাতারের বেড়া এমনভাবে দিয়েছে যে এখান থেকে আর ওদিকে কেউ যেতে পারছে না, ওদিক থেকে এখানে এদিকে আসতে পারছে না। এরপরেও কিন্তু তারা গুলি করে মানুষ মারছে। আর এই যে মারার ঘটনাটা, তারা কখনোই মানে আমরা কোনো বিচার এই পর্যন্ত তাদের কাছ থেকে আদায় করতে পারি নাই। এবং এই যে বেড়া দিয়ে রেখেছে, তারপরেও আর আরেকটা কথা বলছে যে বিপুল সংখ্যক মানুষ অনুপ্রবেশকারী আছে। হ্যাঁ। কিভাবে সম্ভব সেটা? অনুপ্রবেশকারী কি? বাংলাদেশিরা ভারতে গিয়ে ভারতে তারা তো এইগুলো তো বের করে দিচ্ছে বিভিন্ন সময়। এনআরসি করছিল আসামে, তারা এনআরসি দিয়ে শুরু করলো, সেখানে মুসলমানদেরকে ওই জায়গার এই যে ধুবড়ি জেলা টেলা যে সমস্ত জায়গা আছে আসামের, এই জায়গাগুলোতে মুসলমানরা বহু আগে থেকেই তারা ওইখানে বসবাস করে আসছে। আসামে এখনো পর্যন্ত প্রায় 10% মুসলমান। কিন্তু সেই মুসলমানদের যে আসামে, আমি সেদিন আমি একটা ইয়েতে দেখলাম 10% না, আসামের সম্ভবত 30%-এর পরে বা 40%-এর কাছাকাছি মুসলমান। তাদেরকে কমায় কমায় এখান থেকে তো সরাই ফেলছে। হ্যাঁ, সরিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো এদের যে মানে আপনি মসজিদ টসজিদ গুলো দেখলে পরে বুঝবেন যে সেই কোন আমলে এগুলো তৈরি করছে। তো এইগুলোর উপরেও তাদের এখন হস্তক্ষেপ, তারা এগুলো ভেঙে দিচ্ছে, তারা মাদ্রাসাগুলো গুড়িয়ে দিচ্ছে। তারপরে এই যে হক ভাই একটু আগেও বললেন যে কিভাবে তারা কত ভয়ে তটস্থ থাকছে, যে কখন কোন মুহূর্তে মুসলমান হিন্দুরা এসে ওই গেরুয়া রঙের হামলা করে, এই হামলা নির্যাতনের মানে ইসে তারা। আচ্ছা, যে ভারত এবং পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল ব্রিটিশ কলোনি থেকে, তখন যে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে পাকিস্তান গঠিত হয়েছিল, তাতে তো আসামের একটা বিরাট পোরশন অনেক ছিল। হ্যাঁ, আমাদের করিমগঞ্জ। তার মানে কি সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা ছিল বলেই তো এটা রাখা হয়েছিল। হ্যাঁ, ছিল। ফলে আমরা পরিষ্কার বলতেই পারি, বা একদম ইতিহাস থেকে আমরা তথ্য পাই যে শুধু শুধু আসাম কেন, এই যে এই বীরভূম বলেন, মুর্শিদাবাদ বলেন, তারপরে পশ্চিম দিনাজপুর বলেন, এই সীমান্ত দিয়ে এই সমস্ত জায়গাগুলো, তারপরে কুচবিহারের একটা বিশাল অংশ, এই সমস্ত জায়গাগুলো পুরাটাই ছিল মুসলমান। এবং এইখানে বলাই হয়েছিল যে 1947 সালে দেখেন প্রথম দিক পর্যন্ত আমাদের এই পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ এটা একেবারে একাট্টা থাকবে। এখানে ভোটাভুটিও হয়েছিল সব, কিন্তু মুসলমানরা তো ভাগাভাগির করার কথা বললেও দেখা গেল যে এই যে ক্যাবিনেট মিশন যেটা আসলো, তারাও বলে গেল যে এই জায়গাটা হয়ে যেতে পারে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি একা দাঁড়ায় গেলেন যে না, কিছু ভাগ হোক আর না হোক, বাংলা ভাগ হতে হবে, বাংলা ভাগ হবে, বাংলা ভাগ হতে হবে, বাংলা ভাগ হতে হবে। কেননা ওই যে উচ্চ বর্ণের হিন্দুরা, তারা কলকাতা কেন্দ্রিক, তারা যে বুদ্ধিজীবী শিক্ষিত মহল এই জায়গায় ছিল, অতএব কলকাতাকে ভারত থেকে আলাদা করা যাবে না, এইটা একমাত্র এককভাবে তিনি এই কাজটা করেই কিন্তু এই যে
নিয়ে গেলেন ভারতের সঙ্গে, এবং আমাদের এই যে মুসলমান অধ্যুষিত সবচেয়ে বড় অংশটা চলে গেল ভারতের সঙ্গে। তো এই মুসলমানদের এই ঘটনাগুলো যে শুধু আজকে না, আমরা ওই হক ভাই একটু বলতে চেষ্টা করেছিলেন যে মুসলমানরা যে শাসকরা ইতিপূর্বে আসছিলেন, যে আমরা যদি ধরে নেই সেই 712 সাল যখন আমাদের মোহাম্মদ বিন কাসিম যখন আসলেন, তখন কিন্তু পুরাটাই ছিল তো হিন্দু অধ্যুষিত এলাকা। সেই সময় উনি আসার পরে রাজা দাহিরের সঙ্গে যখন তার যুদ্ধটা হলো, এবং এই যুদ্ধে তিনি কিন্তু সাংঘাতিকভাবে ওই যে যুদ্ধে জয়লাভ করার পরে দলে দলে লোকজন ওই যে মুসলমান হওয়া শুরু করেছিল। আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুইজন মিলে একটা ভারতের ইতিহাস লিখছিলেন, একজন প্রণব এবং অতুল প্রসাদ, দুইজন মিলে যখন ওই বইটা লিখছেন, সেখানে বলছেন যে মোহাম্মদ বিন কাসিমের আচরণে মানুষ মুগ্ধ হয়ে গেল এবং তারা দলে দলে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো। কিন্তু যাকের পরে তো বাগদাদ থেকে যে এলান আসার পরে মোহাম্মদ বিন কাসিমকে এখান থেকে উঠানো হলো, মানে এবং মুসলমানদের মধ্যে যথেষ্ট অন্তর্কলহের কারণেই তো মোহাম্মদ বিন কাসিমকে হত্যা করা হলো, এটা আমরা বলি না। এবং ইসলামের ইতিহাসের মধ্যেও কিন্তু এই সমস্ত অন্তর্কলহগুলো আছে, যে কারণে এই আজকে যে এই যে কিছুক্ষণ আগে উনি বললেন ইসরায়েল যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার চালাচ্ছে, ফিলিস্তিনিদের উপরে, গাজা ক্লিন করছে ওপেন ঘোষণা দিয়ে যে গাজা ক্লিন করে এখানে ট্রাম্প নগরী করবে। আপনি হিসাব করছেন, নারী শিশু সবাইকে হত্যা করা হচ্ছে, এখানে ট্রাম্প নগরী করা হবে, পর্যটন নগরী করা হবে, মানে শহরে ট্রাম্পের মূর্তি হবে, মানে গোল্ডের মূর্তি হবে, এবং এখানে ওই যে পর্যটন কেন্দ্র হলে পরে সবাই বসে বসে চা চক্রে মিলিত হবে, আনন্দ ফুর্তি করবে। এটা কিন্তু ঘোষণা দিয়ে ইলন মাস্কের মাথা থেকে আসছে। এটা আমরা যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে এখন সবই তো এই কাজগুলো করছে। আমাদের অপোজিশনে যারা আছে, আপনি হয়তো এই যে স্যামুয়েল হান্টিংটনের একটা মানে ওই যে ক্লাস অফ সিভিলাইজেশন, ওই দিকে কিন্তু যাচ্ছে। আমাদের সর্বশেষ যে মারামারিটা হবে, এটা এই সভ্যতার দ্বন্দ্বের কারণেই কিন্তু এগিয়ে যাবে, এবং সেখানে যে কারা টিকবে। আজকে হয়তো আমরা ইসরায়েলের উপরে যে হামলাটা, কি বলে, ফিলিস্তিনিদের উপরে যে হামলাটা হচ্ছে, শুধু যে ইসরায়েল করছে তা না, ট্রাম্পের প্রত্যক্ষ মদত আছে, কিন্তু আমাদের এখানে কিছু শক্তিশালী রাষ্ট্র আছে, তুরস্ক আছে, ইরান আছে, পাকিস্তান আছে, যাদের পারমাণবিক অস্ত্র আছে, তারপরে সৌদি আরব তো একেবারে চুপচাপ বসে আছে, মনে করছে যে আমি মনে হয় ওই পাশ দিয়ে চলে যাক, আমি মনে হয় ভালো থাকবো, কিন্তু কেউ কিন্তু ভালো থাকতে পারবে না। মুসলমানরা একটা পর্যায়ে ওই যে সভ্যতার দ্বন্দ্বে যে জায়গায় এসে ঠেকবে না, তখন একদিকে মুসলমান থাকবে আর একদিকে ওই খ্রিস্টান অধ্যুষিত বা ওই যে ইহুদিরা যারা আছে এই দিকে চলে যাবে। জি, অনেক ধন্যবাদ কাগজ ভাই। আপনি বাংলাদেশের এবং ভারতের পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি বিশ্বে যে মুসলমানদের যে দুরবস্থা, দুর্দশা এবং তাদের বিরুদ্ধে যে অন্যায় আগ্রাসনের সমস্ত সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন। আপনাকে ধন্যবাদ। কর্নেল আব্দুল হক, আপনার একেবারে আলোচনা শেষ পর্যায়ে আপনার কাছে দুটো ছোট ছোট বিষয় জানতে চাই। সেটি হচ্ছে যে ভবেশ রায়ের মৃত্যুর ব্যাপারে যে বক্তব্য ভারত দিয়েছে, যে বিবৃতি, তার বিরুদ্ধে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, ভারতের বক্তব্যকে প্রত্যাখ্যান করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া উচিত কি না, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আসাম পরিস্থিতি যদি আপনি একটু সংক্ষেপে বলেন, দুটো বিষয় আমাদের আলোচনা একদম শেষ করুন, আমরা 4 মিনিট সময়। আপনার যেখানে প্রধান উপদেষ্টার অফিস থেকে যে বিবৃতি দেওয়া হয়, দ্যাট ইজ এনাফ। আমি সেই প্রসঙ্গে যাব না, এটা একদম খুব মাইনর জিনিস। একবার কি আপনারা চিন্তা করে দেখেছেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আছে, সেখানে কিন্তু মুসলমানদের অন্তর্ভুক্তি নাই, মুসলমানরা এই দেশের নাগরিক না। এই যে জেনোসাইডগুলো হচ্ছে, এটি যে জেনোসাইড, এরা আরো 5-6 বছর আগে বিশ্বের বিভিন্ন সংস্থা গবেষণা করে দেখেছে, তারা বলেছে ইন্ডিয়া হ্যাজ আন্ডারটেকেন এ প্রজেক্ট অফ মুসলিম জেনোসাইড। সেই জেনোসাইডগুলো চলছে ইন্ডিয়াতে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে। সেই ব্যাপারে আমাদের একটা হিন্দু সংগঠন, বৌদ্ধ সংগঠন, খ্রিস্টান সংগঠন কিংবা তথাকথিত বুদ্ধিজীবীরা কোনো প্রতিবাদ দিয়েছে, কোনো ধরনের উষ্মা প্রকাশ করেছে, কোনো ধরনের বিবৃতি দিয়েছে?
আপনি মাইন্ড ইউ আজকে তাদের বিবেককে তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন আজকে কেন তারা প্রেস ক্লাবে নাই, তারা কেন একটা বিবৃতি দিচ্ছেন না যে এটা মিথ্যে কথা, যাকে মারার কথা বলছেন এটা সত্যি নয়, তারা জানেন না এটা সত্যি নয়। এখানেই কবি গাহিয়াছেন, আমি যদি এই ভাষায় বলি, এখানেই রহস্য রয়ে গেছে। তারা দে হ্যাভ আন্ডারটেকেন এ প্রজেক্ট, অখণ্ড ভারত, আবার বলছে সে অখণ্ড ভারতের প্রজেক্টে। আপনি বলেন, এই যে ভাই একটু আগে বললেন বঙ্গভঙ্গের ইতিহাসে যান, বঙ্গভঙ্গ 5 বছর স্থায়ী হতে দেয় নাই, মুসলমানরা উন্নতি করবে, যদি উন্নতি হয় তাহলে ভারতবর্ষ টিকবে না। আজকে প্রত্যেকটা একটার সাথে একটা রিলেটেড, আজকে আতঙ্কগ্রস্ত প্রত্যেকটা ঘরে ভারতের মা শিশু ছেলে মেয়ে বাবা দাদা দাদি এরকম আতঙ্কগ্রস্ত চেহারা, কখন এসে তাদের ঘর পুড়িয়ে দেয় তাদেরকে সহ। বিশ্ব দেখছে না আমাদের। আসামে দেখা যাচ্ছে যে মসজিদ মাদ্রাসা পর্যন্ত আপনি এটা বলছেন $14 বিলিয়ন ওয়াকফ সম্পত্তি, যেটা মুসলমানদের অনেক পূর্ব থেকে এটা মসজিদ মাদ্রাসা বিভিন্ন উপাসনালয় ছিল, সেগুলো পারপাসফুলি তারা পার্লামেন্টে আইন পাস করলো। সেই আইনে আপনি মনে করেন, আপনারা আমাদের দেশের আওয়ামী লীগ বলতো কংগ্রেস আমাদের বন্ধু, অনেক সময় বলতো না, কংগ্রেসও ভোট দিয়েছে সেটার পক্ষে, এবং সেই সম্পত্তিগুলো তারা এখন অপেক্ষা করছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি বলে, এবং তারাও এক সময় দেখবেন তারাও ওই পক্ষেই দিবে। আজকে যে কাউজি ভাই বলেছেন, আপনি মনে আছে মোদি যখন এই দেশে ভিজিটে আসবে 3 মাস আগে জানানো হলো বাংলাদেশকে যে 2টো মন্দির ভিজিট করবেন উনি, তারা মন্দির নির্দিষ্ট করে দিয়েছে। আমাদের সেই হাসিনা জানতো না যেটা পারপাসফুলি করছে, এটা দেখাবে যে এটা আমাদের জায়গা ছিল, এটা আমাদেরই জায়গা, এই যে এত বছর আগের মন্দির ছিল এটা মুসলমানরা এসে দখল করেছে, এটা দেখানোর জন্য। কিন্তু নাইলে মোদির আর কোনো কারণ নাই, ঢাকায় তো কত মন্দির ছিল সেখানে এসে পূজা করবে, কিন্তু সেখানে না করে যশোরে গিয়ে আর কোন জায়গায় ফরিদপুরে গিয়ে সে মন্দির ভিজিট করবে কেন? আপনি চিন্তা করে দেখেন বিষয়গুলো। সবচেয়ে দুঃখজনক হলো কি, আমাদের দেশের যারা বুদ্ধিজীবী তথাকথিত এবং নামধারী মুসলমান, আমরা আসলে প্রকৃত মুসলমান না। আপনি দেখেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে কথা বলে, অনেকে বলে যে ইসলাম দরকারই নেই, বাংলাদেশের দরকারই নেই ইসলাম। যেখানে আপনি ফাইট করতেছেন একটা হিন্দুত্ববাদী একটা দেশের সাথে, সেখানে শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদরা বলে যে না আমাদের ধর্মনিরপেক্ষতা। আর বাংলাদেশের চেয়ে অসাম্প্রদায়িক দেশ পৃথিবীতে কি দ্বিতীয় একটা আছে? আপনি আসামের কথা বললেন, আসামে তো আরো বহু আগে থেকে জেনোসাইড শুরু হয়েছে, এখন তো নয়। আসামে তো কট্টরপন্থী বিজেপি সরকার ক্ষমতায়। আসামে কেন? আসামের প্রতিবেশী আপনার ত্রিপুরায় কি হচ্ছে? একই জিনিস হচ্ছে। এখন আমি আশার আলো শুনছি, দেখেন যখন রাত্রি গভীর হয় ভোর কিন্তু তত তাড়াতাড়ি এগিয়ে আসে। আপনি যখন হাসিনা চরম পন্থা অবলম্বন শুরু করলো বাংলাদেশে, হাজার হাজার মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা শুরু করলো, সেই সময় হিন্দুদের একজনের কথা টাচ করে নাই। ওই বিশ্বজিৎটা মারা গেছে তো অ্যাক্সিডেন্টালি, এগুলো তো অ্যাক্সিডেন্টাল মারা। এখন প্রথমে আমি আমার প্রথম অংশ বলিনি, এখন যে কোনো হিন্দু মরতে যাবে দোয়া কইরা বললেন যে ভাই তুই মরিস না, আল্লাহ রাস্তায় আমাদেরকে বাঁচা, মরিস না। আর দেখেন আমি এই মুহূর্তে পলিটিক্যাল পার্টি আমাদের এই অনুষ্ঠান যদি শুনে, তারা পলিটিক্যাল পার্টি লিডারদেরকে বলবো এখনো নিজের ধর্মে ফিরে আসেন, ইসলামের ভিসা আসেন, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেন, হিন্দুদেরকে মারার জন্য নয়, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশকে টিকে রাখার জন্য, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে দেশের সব সম্প্রদায়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। ধন্যবাদ কর্নেল আব্দুল হক, ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম কাগজি। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। যাবার আগে একটি কথাই বলবো, এই দেশ আমাদের, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব। এই দায়িত্ব শুধুমাত্র দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা বিশেষ কোনো সংস্থার পক্ষে সম্ভব নয়। এই দায়িত্ব পালনের জন্য যেমন আমাদের গণমাধ্যমের ভূমিকা প্রয়োজন, তেমনি সর্বস্তর থেকে সবার সহযোগিতা প্রয়োজন। দর্শক আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। খোদা হাফেজ।